ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি শুরু বামফ্রন্টে। 2025-এর এপ্রিলের মধ্যেই আসন রফা সেরে ফেলতে চায় বামফ্রন্ট, কিন্তু বেশ কিছু প্রশ্ন এখানে দানা বাঁধছে, বারবার দানা বেঁধেছেও যে বামফ্রন্টে কি এই আসন রফা এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে? বামফ্রন্টের যে শরিক দলগুলি তাদের মধ্যে যে আসন নিয়ে সমঝোতা, সেটা কি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে? সেক্ষেত্রে কিভাবে সেই সমস্যার সমাধান হবে এবং বিজেপি ও তৃণমূলের মতো দলগুলির একযোগে লড়াই করার জন্য এদের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি নেবে বামফ্রন্ট, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমার সঙ্গে আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার রয়েছেন। পঞ্চানন, কি মনে হয় তোমার বামফ্রন্টের তাহলে স্ট্র্যাটেজি কি হবে? সামনেই তো চলেই এলো বিধানসভা নির্বাচন। বামফ্রন্টের স্ট্র্যাটেজি তো যেটা শোনা যাচ্ছে যে বামফ্রন্ট শব্দটা একটু ভাঙতে চলেছে বা একটু অন্যরকম হতে চলেছে। ভাঙা বললে ভুল হবে। কীরকম অন্যরকম হতে চলেছে? যে বামফ্রন্টের যে দীর্ঘদিনের ট্রেডিশন, এই 34 বছরের সরকার এবং তারপর এতগুলো প্রায় 14 বছর, এই সময়কালে দাঁড়িয়ে বামফ্রন্টের যে মূল যে শরিক দলগুলো সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এছাড়া আরও অনেকগুলি দল আছে, পিএসপি আছে, অনেকে আছে, বলশেভিক পার্টি আছে, কিন্তু তারা কেউ ভোটে লড়ে না। এই দলগুলো ভোটে লড়ে। এবার এদের মধ্যে থেকে সবচেয়ে স্ট্রং পার্টি সিপিআইএম, এখনও পর্যন্ত তারাই মাসনাদে ছিল। কিন্তু 34 বছরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের কতগুলো পকেটে মূলত বামফ্রন্টের কিছু শরিক দলরাই ক্ষমতা পেয়েছে, সেখানে সিপিআইএম ক্ষমতায় ছিল না। সিপিআইএমের সাথে এমনও দেখা গেছে যে সেই শরিক দলগুলোর দ্বন্দ্ব হয়েছে, বিবাদ হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু ক্ষমতায় মূলত এই দলগুলোই থেকেছে। যেরকম জয়নগর, কুলতলি, দক্ষিণ 24 পরগনার একটা বিরাট অংশে আরএসপি ক্ষমতাশীল ছিল। আরএসপি ক্ষমতাশীল ছিল বালুরঘাটে, দিনাজপুরে একটা বিরাট অংশের মানুষ আরএসপিতে ছিল। এখনও সেখানে আরএসপির একটা জায়গা আছে। আমরা যদি কোচবিহারে তাকাই, সেখানে দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ব্লক ভীষণ শক্তিশালী ছিল। এই ফরওয়ার্ড ব্লকেই ছিল একসময় উদয়ন গুহ, যিনি আজকে তৃণমূলে গেছেন। আমরা সিপিআইকে দেখেছি দীর্ঘদিন ধরে মেদিনীপুরের ক্ষমতায় ছিল। মেদিনীপুরে এখনও প্রচুর সমবায়গুলোতে সিপিআইয়ের একটা রমরমা আছে। তো এই হচ্ছে বেস। এবার এই ট্রেডিশনকে ফলো করে 34 বছরের এই যে ট্রেডিশন, এখানে এরা স্ট্রং, এখানে এরা প্রার্থী দেবে, বাকি জায়গায় সিপিএম প্রার্থী দেবে, এই যে ট্রেডিশনকে মাথায় রেখেই বামফ্রন্ট এগোচ্ছিল। সেই এগোতে গিয়ে মূল যে সমস্যাটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে ধরো কোনো আসনে, যেমন বহরমপুর আসনে 2011 পর্যন্ত বামফ্রন্টের আরএসপি ক্যান্ডিডেট দিত। যদি লোকসভায় হারতো অজিত চৌধুরীর কাছে, একটা সময় জিতেছেও, ত্রিদীপ চৌধুরী দীর্ঘদিনের ওখানকার এমপি ছিলেন, তারপর অজিত চৌধুরীর কাছে হেরেছে, তারপরেও আরএসপি ওখানে ক্যান্ডিডেট দিয়েছে। এবার যখন 2016 সালে কংগ্রেসের সাথে সিপিএমের জোটটা হয়ে গেল, তখন তো আরএসপি আর ছাড়তে চাইছে না, আরএসপিও ভোট ক্যান্ডিডেট দিতে যাবে। আমরা দেখলাম একটা সময় এমন হলো, কংগ্রেসও ক্যান্ডিডেট দিল, আরএসপিও ক্যান্ডিডেট দিচ্ছে। আবার আমরা দেখছি কোচবিহারে, সেখানে কংগ্রেসের সাথে বামফ্রন্টের জোট হয়ে গেছে, সেখানে আবার ফরওয়ার্ড ব্লকও ক্যান্ডিডেট দিচ্ছে, কংগ্রেসও ক্যান্ডিডেট দিচ্ছে। এই যে শরিকদের সাথে একটা বিবাদ তৈরি হচ্ছে সিপিআইএমে, সেটা একটা সমস্যা হচ্ছে। বামফ্রন্টের শরিক দলগুলির ছাড়া এই যে বাকি যে দলগুলি সঙ্গে জোট বেঁধে এখন লড়াই, ইদানিংকালে দেখছি কংগ্রেস বা 2021-এর নির্বাচনে আমরা দেখলাম আইএসএফের সঙ্গে জোট, কোথাও গিয়ে বামফ্রন্টের মূল শরিক দলগুলোর কারণে বাকিদের সঙ্গে জোটের যে আসন সমঝোতার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এবং দেখো এই যে শরিক দলগুলো সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের তুলনায়, এটা তো সত্যি কথা, রাজনৈতিকভাবে কংগ্রেস, আইএসএফ এবং লাস্ট আমরা দেখলাম লিবারেশনের সাথে জোট হলো, এরা প্রত্যেকে স্ট্রং। লিবারেশনের আজকে বিহারে বেশ কয়েকজন এমপি রয়েছেন, 11 জন বিধায়ক রয়েছেন। আমরা দেখছি আইএসএফের একজন বিধায়ক আছেন পশ্চিমবঙ্গ থেকে। কংগ্রেস তো সারা ভারতবর্ষের একটা দল। তো সব মিলিয়ে এরা যদি বামফ্রন্টের সাথে থাকে বা সিপিআইএমের সাথে থাকে, তাহলে জোটটা একটু স্ট্রং হয় তৃণমূল বিজেপির এগেনস্টে গিয়ে, তাহলে একটু ভোটটা বেশি পাওয়া যায়। কিন্তু এই যে শরিক দলগুলো সেই অর্থে আর শক্তি নেই, শক্তিহীন বলা যেতে পারে। পার্টি অফিস খোলার লোক নেই, এরকমও জায়গা আছে। পঞ্চানন, এটাও তো ঠিক যে লিবারেশনের যেমন একটা শক্তি রয়েছে বিহারে, সেই শক্তি বাংলায় আছে কিনা সেটা সত্যি একটা প্রশ্নচিহ্ন এটা নিয়ে রয়েছে। এবং কংগ্রেসের কথা তুমি বলছো, সারা ভারতে জনপ্রিয়তা থাকতে পারে, মানুষের সমর্থন থাকতে পারে, কিন্তু তৃণমূল তো কংগ্রেস ভেঙেই তৈরি হয়েছিল। কংগ্রেসের প্রচুর নেতা তৃণমূলে চলে গিয়েছে। তো কংগ্রেসের যে জনপ্রিয়তা পশ্চিমবঙ্গে, সেটা নিয়েও একটা প্রশ্ন তো রয়েছে। সেটা আছে, কিন্তু তারপরেও কংগ্রেসের ভোট পার্সেন্টেজ তো আরএসপি, সিপিআই এর থেকে বেশি। আমরা যে গত কয়েকদিন আগে একটা উপনির্বাচন দেখলাম, যেখানে লিবারেশন বামফ্রন্টে এলো, নৈহাটি থেকে একটা ক্যান্ডিডেট দেওয়া হলো,
প্রত্যেকটা জায়গায় 4-5-6% বেশি কোথাও ভোট পাওয়া যায়নি। মাত্র একটি সিটে যেখানে সিপিআইএম লড়েছে, তালড্যাংরা সিটে, সেখানে কিন্তু 10% ভোট পাওয়া গেছে। তার মানে সিপিআইএমের ভোট ব্যাংক এখনও সবার থেকে বেশি। তাহলে সিপিআইএম যদি একা লড়ে সেক্ষেত্রে ভোট বাড়তে পারে বলে মনে হয় তোমার? বাড়তে পারে, কিন্তু তা বলে এটা আমার মনে হয় না কোনোদিন সম্ভব বামফ্রন্ট ভেঙে যাবে। বামফ্রন্টের যে কটা দল আছে মনে হয় না ভেঙে যাবে, যতদিন পুরনো নেতারা রয়েছেন, বিমান বসুর মতো নেতা রয়েছেন, বামফ্রন্ট ভাঙা সম্ভব নয়। আর আমার মনে হয় না শরিক দলগুলো সেটা চাইবেও, কিন্তু সিপিআইএম যেটা চাইছে যে 1 বছর আগে থেকে একটা গেম প্ল্যান রেডি করতে, কারণ প্রতিবার ভোটের আগে একটা সমস্যা হয় যে ও কটা সিট পেলো, হ্যাঁ আরএসপি কটা সিট পেলো, তার সাথে কংগ্রেসের ঝামেলা, সিপিআইয়ের সাথে ঝামেলা, আরএসপি, প্রতিটা দলের সাথে ছোটো ছোটো ঝামেলাগুলো, মানুষও একটা নেগেটিভ প্রভাব পড়ে। আলটিমেটলি কংগ্রেসের সাথে জোট হবে কি হবে না, আইএসএফের সাথে জোটটা হলো কি হলো না, এটা বুঝতে বুঝতেই ভোট চলে আসে। বামফ্রন্ট যে শক্তি নিয়ে ব্রিগেড করে, মীনাক্ষী মুখোপাধ্যায় যে শক্তি নিয়ে ইনসাফ যাত্রা করে, সেই শক্তি আলটিমেটলি ভোট অবধি পৌঁছায় না, কারণ মানুষ আমার মনে হয় গিয়ে ওই শেষের ম্যানেজমেন্টটা দেখে। হ্যাঁ, সে কনফিউজ থাকে। ধরো ইন্ডিয়া জোটের যে ম্যানেজমেন্ট আমরা দেখেছিলাম এই লোকসভাতে, রাহুল গান্ধীর নেতৃত্বেই বলা যেতে পারে, প্রায় প্রত্যেকটা দল যে সার্বিকভাবে চেষ্টা করেছিল, যদিও সেটা ভেঙে গেছে ঠিক, কিন্তু লোকসভার আগে বাঁধনটা বেশ টাইট ছিল বিজেপির এগেনস্টে। যদিও পশ্চিমবঙ্গ, কেরাল কিংবা পাঞ্জাবের ক্ষেত্রে একটু টলমল্ল ছিল, কিন্তু গোটা দেশে সার্বিকভাবে ইন্ডিয়া জোটের একটা বাঁধন ছিল, যে বাঁধনের জন্য ইন্ডিয়া জোটের জায়গা পেয়েছে। কিন্তু বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ, লিবারেশন, এই যে বাঁধন, তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে বাঁধনটা খুব একটা স্ট্রং নয়। একে অপরের বিরুদ্ধে ঠিক মানে লড়ছে, কখনো কখনো মিশছে না, এটা ওটা। সেটার জন্যই 2025 এপ্রিলের মধ্যেই আসন আগে রফা করে নেওয়া হবে, এবং যেই আসনে প্রার্থী হবে সেই আসনে সে 1 বছর ধরে কাজ করবে, তাই তো? মানে শুধু কর্মীদের মধ্যে নয়, যাতে তৃণমূল স্তরে মানে সাধারণ মানুষের মধ্যে একেবারে যাতে তাদের যে বার্তা সেটা পৌঁছে দিতে পারে, তাই তো? হ্যাঁ, এবং এই যে হ্যাঁ এটা তো হচ্ছেই একটা। দেখো মজার ব্যাপার, ইন্টারেস্টিং হলো যে 2026 এপ্রিল মে মাসে ভোট, আর এই বছর এপ্রিলে হচ্ছে তোমার সিপিআইএম ব্রিগেড ডেকেছে, ক্ষেত মজুর, একেবারে কৃষক শ্রমিকদের নেতৃত্বে একটা ব্রিগেড ডাকা হয়েছে। তো আমার মনে হয় 1 বছর আগে থেকে এক্স্যাক্ট একটা 1 বছর আগে একটা প্রস্তুতি নিতে চলেছে বামফ্রন্ট, এবং প্রতি মাসে নির্বাচনের কৌশল, ইলেকশন ম্যানেজমেন্ট, এই 1 বছর ধরে ম্যানেজমেন্টটা তারা ডেভেলপ করবে। এবং যে কেন্দ্রগুলোতে গত লোকসভা পঞ্চায়েত ভোটের নিরিখে সিপিআইএম এগিয়ে ছিল, সেই কেন্দ্রগুলিতে রাজ্য স্তরের বড় বড় নেতৃত্ব থেকে পাঠিয়ে দেবে 1 বছরের জন্য, বা তাদের সাথে যোগাযোগ বেশি থাকবে, যাতে করে সেই এলাকার মানুষের সাথে সেই নেতা পরিচিত হয়ে ওঠে, মানুষ সেই নেতাকে চিনতে পারে। এরকমভাবে ধরো আজকের দিনে সিপিআইএমের যে রাজ্য কমিটিতে যারা আছেন, তারা জেলাভিত্তিক বিভিন্ন জেলাতে দায়িত্বে আছে। যেমন ধরো সুজন চক্রবর্তী, তিনি মেদিনীপুরের দায়িত্বে আছে, উত্তর 24 পরগনার দায়িত্বে আছে। শতরূপ ঘোষ, তিনি দায়িত্বে আছে মালদার। এরকম বিভিন্ন জেলাভিত্তিক দায়িত্ব তারা পেয়েছেন। এরকমভাবে এবার সুজন চক্রবর্তী বা শতরূপ ঘোষকে মালদা বা 24 পরগনার কোনো একটা সিটের জন্য সিলেক্ট করা হয়, বা আমি জানি না, এগুলো মানে জাস্ট কথার কথা বলছি। হ্যাঁ, যদি কাউকে যেই জেলাটা চেনে, তাহলে তার পক্ষে তো সেখানে রাজনীতি করতে সুবিধে হয়, তো সেইকে দায়িত্ব দিয়ে মানুষের পালসটা বুঝতে, তাদের কি প্রয়োজন সেগুলো বুঝতে তার জন্য সুবিধা। হ্যাঁ, এবার সিপিআইএম এই ম্যানেজমেন্টটা আমার মনে হয় আগে কখনো করেনি, আমরা তো কেউ দেখিনি। অন্যান্য দল করেছে, কিন্তু সিপিআইএম করেনি। যেই জেলায় যেই আসনে যাকে দাঁড় করানো হবে, তাকে 1 বছর ধরেই তাকে প্রিপারেশান নিয়ে নেওয়া হচ্ছে। সে মানসিকভাবে প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছে, আমি এখানকার ক্যান্ডিডেট হতে চলেছি, আমাকে এই কাজ মানুষের জন্য করতে হবে। 1 বছর ধরে একটা সেখানকার মানুষের যোগাযোগ। ধরো সৃজন ভট্টাচার্য এর আগের বিধানসভায় দাঁড়ালো সিঙ্গুর থেকে। সৃজন ভট্টাচার্য নিজে হালতুর মানুষ, একেবারে দক্ষিণ কলকাতার মানুষ, তার বড় হওয়া সেখানে। তার সিঙ্গুর যদি সে চিনতো আগে থেকে, তাহলে অনেক বেশি সুবিধা হতো। বেচারাম্মান না যতটা সিঙ্গুর চেনে, সৃজন ভট্টাচার্য কি ততটা চেনে? ডেফিনেটলি চেনে না। এখন চিনতে পারে, যখন ভোটে দাঁড়িয়েছিল তখন তো চিনতো না। তো চেনার জন্য তো যদি 1 বছর বা 6টা মাস সময় পাওয়া যায়, তাহলে সে অনেক বেশি কাজ করার সুযোগ পাবে, বা মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবে। সেইটা বামফ্রন্ট সম্ভবত এই বছর এই ইতিহাসে প্রথমবার করতে চলেছে, যে করার ফলে বামফ্রন্টের ভোট বৃদ্ধির একটা আশঙ্কা আছে বলে মনে হয়। অর্থাৎ যে খরা চলছে এক প্রকার ভোট বাক্সে, মানে যে ভুলগুলো থেকে হচ্ছে, সেই ভুলগুলো আইডেন্টিফাই করে সেই ভুলগুলো কোথাও গিয়ে এক প্রকার শুধরে নেওয়ার চেষ্টা। একদম, ভুলগুলো ডেফিনেটলি প্রচুর ভুল আছে, আবার অনেক ঠিকও আছে। এবং আমার মনে হয় বামফ্রন্ট কিন্তু সেই দল যে নিজের ভুল স্বীকারও করে, এটাও ঠিক কথা। জ্যোতি বসু নিজের বইয়েই, মানে যতদূর মনে পড়ে, তিনি মানে প্রচুরবার লিখেছেন যে কি ভুল ছিল পার্টির, একবারে সেই গোড়ার দিক থেকে লিখে। হ্যাঁ, সব নেতারাই মানে
আংশিকভাবে তো ভুল স্বীকার করেছেই বামফ্রন্টের প্রচুর নেতা নেতৃত্ব। অন্যান্য দল আমি কিন্তু সে দেখি নাই। মীনাক্ষী মুখোপাধ্যায় এখনো মনে আছে ব্রিগেডে স্পিচ দিতে গিয়ে ভুলে গেছিলেন। হ্যাঁ, তো যেটা যে আত্মসমালোচনার যে কতটা প্রয়োজন রাজনীতিতে আজকে খুবই প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে, এবং সেটা বামফ্রন্টে কোথাও গিয়ে দেখাও যাচ্ছে, সমালোচনা করে সেটা শুধরে নেওয়ার চেষ্টাও হচ্ছে। হ্যাঁ, এবং ইলেকশন ম্যানেজমেন্ট, ধরো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আসার পরে ইলেকশনটা একটা উৎসবে পরিণত হয়েছে। আজকের দিনে মিউনিসিপ্যাল ইলেকশনকে কাভার করে কারা? দিল্লির তাবর সাংবাদিকরা। অর্ণব গোস্বামী, রাজদীপ সরদেসাই মিউনিসিপ্যাল ইলেকশন কাভার করতে চলে যাচ্ছে। তো মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ইলেকশন নিয়ে মিডিয়াতে রমরমা ব্যাপার স্যাপার, ঠিক আছে? একটা ভোট মানে একটা কার্নিভেল হয়ে দাঁড়িয়েছে। এই কার্নিভেলকে যদি ধরো একটা দুর্গাপুজোর কার্নিভেল হোক বা একটা বিয়েবাড়ি হোক, এই যে ইভেন্ট হয়ে দাঁড়াচ্ছে, এই ইভেন্টে তো একটা ম্যানেজমেন্ট আছে। একটা বিয়েবাড়ির ম্যানেজমেন্ট 1 বছর আগে শুরু হয়, বিয়েবাড়ির বুকিং করা, কেটারিংকে ডাকা, ফটোগ্রাফারকে ডাকা। সেরকমই ভোটের যে ম্যানেজমেন্ট, ভোটের ইকোনমিক ম্যানেজমেন্ট, ভোটে কারা আমাকে ভোট দেবে কারা দেবে না সেটা জানতে পারা, সেই যে অঞ্চলে কতজন মুসলিম থাকে, কতজন আপার কাস্ট, কতজন লোয়ার কাস্ট। আজকের দিনে কাস্ট সিস্টেমটা বলতেই হচ্ছে, কাস্ট কিছু করার নেই, কাস্ট সিস্টেম দেখেই ভোট হয়। কতজন, হ্যাঁ, সেই অঞ্চলে কতজন মহিলা, কতজন পুরুষ, কতজন ওপার বাংলার মানুষ, কতজন এপার বাংলার মানুষ, তার ডেটা নিয়ে একজন প্রার্থীকে দিয়ে দেওয়া, এবং সেই প্রার্থী সেই ডেটার ভিত্তিতে মানুষের কাছে পৌঁছে যাবে 1 বছর ধরে। এই ম্যানেজমেন্ট যদি সিপিআইএম ডেভেলপ করতে পারে, ভোট মানে এখন পুরোপুরি একটা অঙ্ক কষা। হ্যাঁ, অঙ্ক কষা। আমরা দেখছিলাম কিছুদিন আগে যে সিপিআইএম মোহাম্মদ সেলিম নিজে একটা পোস্টার শেয়ার করেছেন যেখানে তিনি ভোট কুশলী রিক্রুট করতে চাইছিলেন, প্রফেশনাল ভোট কুশলী। তো সেটা খুবই ইন্টারেস্টিং। বামফ্রন্ট মানে কমিউনিস্ট পার্টির ইতিহাসে এরকম ঘটনা ভারতবর্ষে ঘটেনি। খুবই প্রাসঙ্গিক। হ্যাঁ, এবং তাদের নির্দেশেই হোক বা যেভাবেই হোক, বামফ্রন্ট এই একটা ম্যানেজমেন্ট করতে চলেছে 1 বছরের আগে থেকেই, যে এভাবে আমরা লড়বো, এই জায়গায় আমরা স্ট্রং ক্যান্ডিডেট দেবো। এই শরিক দলগুলোর সাথে বোঝাপড়া করে নিতে চাইছে, তোমরা কোথায় দাঁড়াতে চাও বলো, তোমাদের এই পার্সেন্টেজ আছে ভোটের, তুমি এখানে যদি জিততে পারো তাহলে লড়ো, নইলে লড়ো না, আমরা তাহলে অন্য কারোর সাথে দেখবো। এই যে ম্যানেজমেন্টটা, মানে ওই যে কুলতলিতে এত বছর ধরে তুমি জিতছো বলে তোমাকেই ছাড়া হবে, এই কনসেপ্ট থেকে বোধহয় বেরোতে চলেছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, 292টা সিটে আমার সব জায়গায় যে প্রার্থী দিতেই হবে, এই বিষয়টা থেকে বেরিয়ে এসে আমার যেখানে যেখানে সুযোগ আছে জেতার, সেখানে লড়াই করার যে মানে সেখানেই 100%টা দেবো, এটা খুব মানে বর্তমান সময় তো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকেই এই পলিসিতে রাজনীতি করছেন। বিহারে লিবারেশন এই পলিসিতে রাজনীতি করছে। তুমি সিপিআইএম কিন্তু রাজস্থানে এই পলিসিতে রাজনীতি করছে। সিপিআইএম রাজস্থানে তো সব জায়গায় ক্যান্ডিডেট দেয়নি। আমলারাম যে এই যে এমপি ভোটটা জিতলো, লোকসভাতে জিতলো, তো সেই সাথেই লড়েছে। এই গত লোকসভাতে কিন্তু সিপিএম সেম স্ট্র্যাটেজি কিছুটা হলেও নিয়েছে। আমরা দেখছিলাম মোহাম্মদ সেলিমকে কীভাবে মুর্শিদাবাদে দীর্ঘদিন পড়েছিলেন। মুর্শিদাবাদে তিনি প্রায় জেতার জায়গায় গিয়ে হেরে গেছেন, এরকম একটা সিচুয়েশন এসেছিল। বেশ ভালো মার্জিনে সকালবেলা এগিয়েছিল, তারপর আস্তে আস্তে হেরে গেলেন। একমাত্র তিনি বোধহয় 2nd পজিশন ছিলেন লোকসভাতে, বাকি জায়গায় সিপিআইএমের কেউই 2nd পজিশন পাননি। তো এই পলিসিটা যদি ধরে রাখতে পারে বামফ্রন্ট, এই ম্যানেজমেন্টটাকে যদি ডেভেলপ করে যেতে পারে একটু একটু করে, তাহলে কিন্তু বামফ্রন্টের একটা আশা আছে। এবং পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ বাম মনস্ক, তারা হয়তো বেশ খুশি হবে অন্তত কয়েকটা সিট পেলেও।